সুপ্রিম কোর্টের যেহেতু অর্ডার আছে 31 মের মধ্যে করতে হবে, আমরা এতদিন ধরে অপেক্ষাই করছিলাম। অর্ডার তো বেরিয়েছে অনেক দিন আগে, প্রায় অ্যাবাউট 2 মান্থস হবে। 3rd এপ্রিল 17th এপ্রিল, তাহলে প্রায় অনেক দিন হয়ে গেছে, কিন্তু আমরা কোনো অ্যাকশান নিচ্ছিলাম না। আমরা ওয়েট করছিলাম যে এর মধ্যে হয়তো রিভিউ যেটা আমরা করেছি রাজ্য সরকারের থেকে সেটা হয়তো আলোচিত হবে এবং তার পরিপ্রেক্ষিতে যে আদেশ কোর্ট দেবেন তাতে হয়তো চাকরি প্রার্থীদের পক্ষেও হতে পারে। ফলে আমরা অপেক্ষা করছিলাম, কারণ আমরা বলেছি যে চাকরি প্রার্থীদের চাকরি আমরা খেতে চাই না। কিন্তু যেহেতু এখনো রিভিউটা হয়নি, কারণ রিভিউ পিটিশন পেন্ডিং আছে এবং কোর্টে গরমের ছুটি পড়ে গেছে, অথচ আমাদের হাত বেঁধে দেওয়া হয়েছে 31শে মের মধ্যে করতে হবে, নোটিফিকেশন করতে হবে। তাই বাধ্য হয়ে আমি জানাচ্ছি দুটো প্রসেসই আমাদের চালু থাকবে। একটা হচ্ছে সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী আমরা 31শে মের মধ্যেই সুপ্রিম কোর্ট যে অর্ডারটা দিয়েছে সেটা নোটিফিকেশন করব। আর দ্বিতীয়ত যদি রিভিউ যেটা আমরা করেছি, রিভিউতে যদি আমরা ভালো রেজাল্ট পাই তাহলে আমরা সেইটাকে গ্রহণ করব। মুখ্যমন্ত্রীর কোনো কথার দাম আছে? একটা কম্পাইলেশন করো না, প্রথম থেকে তিনি যেসব কথাগুলো বলেছেন আর কিরকম নিজের কথার খেলাপি করেছেন। যখন প্রথম এই চাকরি নিয়োগে দুর্নীতি প্রশ্ন উঠল তখন থেকে আজ পর্যন্ত প্রতিদিন এই কথাগুলো নিয়ে মুখ্যমন্ত্রী মিথ্যাচার করেছেন, মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছেন। কিন্তু ইন্ডোর স্টেডিয়ামে ডেকে কতগুলো কথা বলেছিলেন, তারপর কি হলো? কারণ তার কোনো প্রশ্নের উত্তর দেওয়ার কোনো মানে হয় না। এটুকু বুঝতে পারি, এই প্রথম উনি বললেন যে তোমার প্রশ্নের মধ্যে গিয়ে বুঝলাম যে সুপ্রিম কোর্টের রায় মেনে নিয়ে উনি কোনো রায় মানেন? আজ পর্যন্ত কোনো আইন মেনেছেন? কোনো রায় মেনেছেন? আরো তিনি বলছেন যে সুপ্রিম কোর্টের রিভিউ পিটিশন করবে রাজ্য এবং চাকরি বহাল রাখার জন্য লড়াই চালিয়ে যাবেন। এবং বলছেন যে মধ্যপ্রদেশে এখন কেলেঙ্কারি আপনারা জানেন কত মানুষের মৃত্যু হয়েছিল। আমরা কিন্তু শিক্ষকদের স্বার্থ রক্ষাতে লড়াই করে যাব, কিন্তু কিছু স্বার্থপর মানুষ আদালতে গিয়ে এই গন্ডগোলগুলো পাঠিয়ে দিচ্ছে। তবে বিচারের বাণী যেন নিভৃতে না কাঁদে তা আমরা দেখব। তিনি সব কথার মধ্যে বলে দিয়েছেন। আসল কথা স্বীকারও করেছেন যে ব্যাপক কেলেঙ্কারি বিজেপি শাসিত রাজ্য মধ্যপ্রদেশে যা হয়েছিল, আরএসএস এর নেতৃত্বে মমতা ব্যানার্জি এনডিএতে গিয়ে সেখান থেকে ট্রেনিং নিয়েছেন, শিক্ষা নিয়েছেন। আরএসএস এর কাছ থেকে শিক্ষা নিয়ে মধ্যপ্রদেশের অনুপ্রাণিত হয়ে তার নেতৃত্বে এখানে ব্যাপক কেলেঙ্কারির মতোই এই শিক্ষক নিয়োগে দুর্নীতি হয়েছে, এটা উনি স্বীকার করুন। আর তারপরে কিছু মানুষ মোকদ্দমায় গিয়েছিল বলেই তো দুর্নীতি ফাঁস হলো, নাহলে উনি স্বীকার করছিলেন? উনি তো যখন বঞ্চিত শিক্ষকরা যখন আন্দোলন করছিল তখন তো তিনি গিয়ে মিথ্যা ফাঁস কমিটি তৈরি করেছিলেন একটা, তারপর আন্দোলনকারীদের মধ্যে কয়েকজনকে কিনে নিয়েছিলেন, তাদেরকে দুর্নীতি করে চাকরি দিয়েছিলেন। সবই তো ফাঁস হচ্ছে এখন। তিনি কেন স্কুল সার্ভিস কমিশনকে ওই লিস্ট নষ্ট করতে বললেন, ওএমআর সিট নষ্ট করতে বললেন? কেন তার নিজের পোষা কোম্পানিকে দিয়ে এই নিয়োগের প্রক্রিয়া চালালেন আউটসোর্স করে? কেন সমস্ত তথ্য বিকৃতি ঘটালেন? কেন তৃণমূলের নেতাদেরকে ওপর থেকে নিচ পর্যন্ত বললেন যে টাকা তোলো আর 25% কালীঘাটে জমা দাও, 75% তোমাদের কাছে রাখো? এখন দাঁড়িয়ে তিনি কেন লিস্ট বার করে দিচ্ছেন না যে কারা ঘুষ নিয়েছিল, কারা ঘুষ দিয়েছিল, কাদের ঘুষের বিনিময়ে র্যাঙ্ক জাম্প করা হয়েছিল? সেটা বার করে দিলে তো বাকিরা বেঁচে যায়। মুখ্যমন্ত্রী বলছেন যে নবম, দশম, একাদশ, দ্বাদশ, গ্রুপ সি এবং গ্রুপ বি সব মিলিয়ে 44,204টি পদ তৈরি করা হয়েছে। এই পদগুলোকে নিয়োগ করা হবে এবং সব থেকে যেটা বড় কথা বলছেন যে শিক্ষা ছাড়াও আরো কয়েকটা দপ্তরে নিয়োগের বিজ্ঞপ্তি কয়েকদিনের মধ্যেই প্রকাশ করা হবে এবং সেগুলো তো আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। তিনি এসব খুঁড়োর কল দেখাচ্ছেন, যেটা প্রশ্ন করাচ্ছে তার উত্তর দিচ্ছেন না, আর তোমরা সব উনি যা বলছেন সেগুলোকে নিয়ে আবার রিপিট করছো। দুর্নীতিগ্রস্তদের কেন তিনি নামের তালিকা বার করছেন না? কেন আজ পর্যন্ত রাজ্য সরকার, পুলিশ, ডিডি, গোয়েন্দা বিভাগ এই যে দুর্নীতি, সবাই বলছে দুর্নীতি হয়েছে, এত টাকার লেনদেন হয়েছে, একটাকে ধরতে পারলো না? কেন শাস্তি দিল না? কেন একটা তদন্ত হলো না? চিটফান্ডের মতো সবটা তিনি ধামাচাপা কেন দেওয়ার চেষ্টা করছেন? আন্দোলনকারী শিক্ষকদের উদ্দেশ্যে বলছেন যে এখনই পরীক্ষা দেবো না, বলা উচিত নয়।
মুখ্যমন্ত্রীর এখন আর এই নৈতিক অধিকার নেই যে তিনি রাজ্যের মানুষকে বলবেন কি উচিত আর কি অনুচিত, কারণ তিনি নিজেই উচিত কাজ করেননি। মুখ্যমন্ত্রীর যা কাজ করা দরকার ছিল, যা উচিত ছিল, সেটা তিনি করেননি। প্রথম কথা, মমতা বন্দ্যোপাধ্যায় একটা মিথ্যাবাদী। এই সর্বনাশের মূলে হইল রাজ্যের এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমি এবং আমরা ল পড়িনি, তো আমরা ল মেকার দীর্ঘদিন। আমরা বারে বারে বলেছি রিভিউ পিটিশনটা তখনই লাই করবে যখন যোগ্য অযোগ্য তালিকা নিয়ে রাজ্য সরকার অর্থাৎ এসএসসি যাবে। উনি প্রথম থেকে ওএমআর ট্যাম্পারিং, র্যাঙ্ক জাম্পিং, সাদা খাতা, টাকা নিয়ে এবং ওদের দলের নেতাদের আত্মীয় স্বজনকে বাঁচাতে চেয়েছেন, যা অভিজিৎ গাঙ্গুলি মহোদয়ের অর্ডারে 22 সালে মেনে নিলে আজকে এই 26,000-এর সর্বনাশ হতো না, ওটা 5-6,000-এ রয়ে যেত। উনি যতবার রিভিউ পিটিশন করুন না কেন, ইতিমধ্যে এসএসসি রিভিউ পিটিশন সেট অ্যাসাইড হয়েছে এবং সেখানে আরো জটিলতা বেড়েছে। গ্রুপ সি এবং গ্রুপ ডি যারা যোগ্য তারাও বঞ্চিত হয়ে গেছেন এসএসসি রিভিউ পিটিশন করতে গিয়ে, পুরো লটটাই বাদ চলে গেছে। ওই 4,000-এর মধ্যে কিন্তু অযোগ্য আছে, যোগ্য আছে, এটা একটা সর্বনাশ করেছেন। আবার দ্বিতীয় হচ্ছে সিম্পল রিভিউ পিটিশনে কিচ্ছু হবে না। বারে বারে সুপ্রিম কোর্টে যারা যাচ্ছেন, ইন্ডিভিজুয়াল বা অ্যাগ্রিড পার্সন যেই যাচ্ছেন, সুপ্রিম কোর্ট বলছে অযোগ্য মানে অযোগ্য, আপনাদের পরীক্ষায় বসতে দেওয়া হবে না, বাড়ি চলে যান। আপনি মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যে কথা বলেছিলেন, আজকে ডিগবাজি খেয়ে চোখ পাল্টি করে তিনি আজকে অন্য কথা বললেন, অসত্য বা হত ইতি গজ। আমি আবারও বলি রাজ্যের বিরোধী দলনেতা হিসাবে, আপনি যোগ্য অযোগ্য, আমরা আশা করেছিলাম বিকেল 5টায় আপনি যোগ্যদের তালিকা প্রকাশ করবেন, তার মানে অযোগ্যরা বাকিরা অযোগ্য হবে। এবং আপনি আপনার এসএসসি, আপনার রাজ্য সরকার যদি সিবিআই মেহনতে গাজিয়াবাদ থেকে আপনারা যে উড়িয়ে দিয়েছিলেন হার্ড ডিস্ক এবং ওএমআর উদ্ধার করে দিয়েছে, সেই যোগ্য তালিকা নিয়ে রিভিউতে যান। আমার বিশ্বাস সুপ্রিম কোর্ট সহানুভূতির সঙ্গে দেখতে পারেন। আপনারা যাবেন না, তাই সুপ্রিম কোর্টেরও দেখার সুযোগ নেই। তাই অযোগ্যরা পরীক্ষায় বসতে পারবেন না, তাদের লক অ্যান্ড কি হয়ে গেল। আপনার যদি এত দরদ, অযোগ্যদের আপনি সিভিক টিচার ঘোষণা করে নতুন একটা কর্মসূচি ঘোষণা করুন। আমি আপনাকে নাম দিচ্ছি চৌর্যশ্রী। আপনি অনেক শ্রী এনেছেন, আরেকটা চৌর্যশ্রী প্রোগ্রাম এনে 25,000, 30,000, 20,000 যা দিতে চান মাসে মাসে এদেরকে দিয়ে দিন। স্কিমটার নাম দিন চৌর্যশ্রী, মানে চৌর্যবৃত্তি।